নিতোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং বিএফইউজি এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আলোচনায় রুহুল আমিন গাজী, যদি আপনাকে দিয়ে শুরু করি। উপজেলা নির্বাচন নিয়ে কিন্তু আবারও রাজনীতির মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। যদি আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে ধরি, যে প্রার্থিতা নিয়ে এক ধরনের আলোচনা তো চলছেই, যখন থেকে ঘোষণা এসেছে যে মন্ত্রী এবং এমপিদের স্বজনরা এই নির্বাচনে আসলে অংশ নিতে পারবেন না, দল থেকে এক ধরনের নির্দেশনা। সেখান থেকে আলোচনার সূত্রপাত, স্বজন কারা, কারা স্বজন না, এই সংজ্ঞায় কারা পড়বেন, তার উপর আবার যুক্ত হয়েছে যে সিদ্ধান্তটি গণতান্ত্রিক হলো কিনা। এরপর আবার আজকে আমরা আমাদের প্রতিবেদনে যেটি দেখালাম, যে যারা আগে থেকেই ওই এলাকাতে অনেক দিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরকে হয়তো দল ছাড় দিবে, কিন্তু যারা হঠাৎ করেই প্রার্থী হতে যাচ্ছেন তাদের ব্যাপারে অন্যরকম সিদ্ধান্ত হবে। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে উপজেলা নির্বাচনের আগে আপনি দেখেন জাতীয় নির্বাচনটি আমাদের যেভাবে হয়েছে, সেখানেও আওয়ামী লীগ কিন্তু যারা মনোনয়ন বেচন নৌকার, তারা কিন্তু অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়ে পরাজিত হয়েছে মূল প্রার্থীরা। এখন আওয়ামী লীগ এখানে প্রতীকবিহীন একটি নির্বাচন করে আসলে একটা, আমার মনে হয় একটা দৃষ্টিভঙ্গি ছিল যে যারা জাতীয় নির্বাচনে অংশ নেয়, বিএনপি জামাত সহ, তারা সকলেই নির্বাচনে পার্টিসিপেট করে। আমার ধারণা এরকম দৃষ্টিভঙ্গি থেকেই তারা এই কর্মটি করেছিল বা এই সিদ্ধান্তটি নিয়েছিল, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু বাস্তবে পরিবেশ দাঁড়ালো যে যারা এমপি, মন্ত্রী বা ইত্যকার জিনিস হলেন, তারা আসলে উপজেলা নির্বাচনটিকে নিজেদের প্রভাব বল হিসেবে দেখলেন এবং আত্মীয় অনাত্মীয় যেই বলেন, মন্ত্রী এমপিদের প্রভাবের বাইরে কিন্তু কেউ কোনো ক্যান্ডিডেট হতে পারেনি, বিশেষ করে আওয়ামী লীগের দিক থেকে। এখন আওয়ামী লীগ দিক থেকে দলীয় প্রতীক না থাকাতে একাধিক বা বহু ক্যান্ডিডেট হয়েছে। এর মধ্যে বিএনপি ধরেন ইনিশিয়ালি উপজেলা নির্বাচনের ব্যাপারে যেহেতু প্রতীকবিহীন একটা কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু দেখা গেছে যে মাঠের যে পরিস্থিতি, সেখানে কিন্তু দেখা গেছে তারা সবাই থাকতে পারছে না এবং জামাত তো টিকতে না পারে উঠেই গেছে, সরে গেছে নির্বাচন থেকে, যেটুকু আমি শুনেছি আর কি। এখন আওয়ামী লীগ এখানে যে ব্যবস্থাটা নিয়েছে, এখন তো তারা আর কথাই বলতে পারছে না। এখন তো প্রথম তারা এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নিয়ে বহু কথা বললো, এখন কিন্তু আস্তে আস্তে সুর নেমে আসছে, কারণ এই কথাগুলি স্থানীয়ভাবে লোকালি কেউ মানছে না, মানে দলীয় এই সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে না। তো কার্যকর না হওয়ার ফলে যেটি হচ্ছে যে মানে এখন আওয়ামী লীগ কি করতে পারে, এই বহিষ্কার করবে এমপি মন্ত্রীদের, কতটা বহিষ্কার করতে পারবে, এগুলি তো বিবেচ্য বিষয়। আলটিমেটলি যেটা দাঁড়াবে, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে যে অবস্থাটা দাঁড়াচ্ছে, আমার দৃষ্টিতে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটি কুন্দল দানা বাঁধার মতো অবস্থা কিন্তু তৈরি হয়ে যাবে সারা দেশে, হচ্ছে অলরেডি। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মারামারি হচ্ছে, ছাত্রলীগের মধ্যে মারামারি হচ্ছে, মারা যাচ্ছে, গোলাগুলি হচ্ছে, এগুলি হচ্ছে কারণ বিরোধী পক্ষ তো আর নেই, একটি পক্ষ, এগুলি হচ্ছে। এই নির্বাচনটি যেহেতু পরিবেশগত তৈরি করতে পারে নাই সরকার, এবং আওয়ামী লীগ যেভাবে জাতীয় নির্বাচনের মতোই মোটামুটি একটি অবস্থান নিয়ে এই নির্বাচনটি করছে, এবং সঙ্গত কারণে আমরা যারা সরকারের সিদ্ধান্তকে ভালোভাবে দেখছি বা খুশি হচ্ছি, সাময়িক তৃপ্তিটা হয়তো আসবে, কিন্তু আমার মনে হয় আলটিমেটলি এটা একসময় গিয়ে বুমেরাং হতে পারে। কারণ আসলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিরোধী পক্ষের একটি অবস্থান যদি না থাকে, তাহলে সেটি আসলে দীর্ঘদিন স্থায়ী হয় না। এটি হলো আমরা দেখে আসছি এবং এটি হলো বাস্তবতা। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু জাকারিয়া কাজলের কাছ থেকে শুনে আসতে চাই। জাকারিয়া কাজল, অনেকেই বলছেন এই যে আওয়ামী লীগের দলের শীর্ষ পর্যায় থেকে উপজেলা নির্বাচনে আসলে কারা প্রার্থী হতে পারবেন বা এই ধরনের কিছু যে বিধিনিষেধ বা কথা বলা হচ্ছে, প্রভাব মুক্ত রাখার কথা, সেটি আসলে বড্ড দেরি করে এই সিদ্ধান্তটি আসছে বা এখনো অনেক ক্ল্যারিফিকেশনের বাকি আছে, যেটি 30 তারিখের কার্যনির্বাহী সভায় অনেক নেতাই আমরা বলতে শুনলাম যে হয়তো তখন দলীয় প্রধান আরো সুস্পষ্ট নির্দেশনা দিবেন। টাইমিংটা কি একটু দেরি হয়ে গেল কিনা এই নির্দেশনার ব্যাপারে, আপনার কাছে কি মনে হয়? নির্দেশনার ব্যাপারে না, নির্দেশনাটা আরো ভেবেচিন্তে আসে। জি, আপনি যেটা শেষ লাইন বললেন যে 30 তারিখ পর বিশেষ এই কিন্তু আলোচনা যে আওয়ামী লীগ তাদের কার্যনির্বাহী কৃষি ইতিমধ্যে দেখেন, ধরেন আমি মন্ত্রী বা আমি এমপি, আমার ছেলে উপজেলা চেয়ারম্যান আছে বা আমার ভাই উপজেলা চেয়ারম্যান আছে, তাকে তো আপনি এই ক্রাইটেরিয়া ফেলতে পারবেন।
তাই না? কাজে সে তো অলরেডি হি ইজ ইন দ্য পজিশন, কাজে তাকে আপনি বাধা দেবেন কি? এই বিবেচনায় হতে এই পজিশন এরকম একটা সিদ্ধান্ত এসেছে রাজনীতি যারা তাদের বেলায় ছাড় দেওয়ার। আমি মনে করি আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আরো অনেক ভেবে ছিল, কারণ দলীয় শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ে না মানে সেটা কিন্তু একটা ভুল বার্তা। এই ভুল বার্তাটা যাতে জনগণের কাছে না পৌঁছায় এটার দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিতে হবে। তারা কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য আগাম মন্তব্য চাই না, কারণ 30 তারিখে তাদের কার্যনির্বাহী আছে এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারাই বলছে যে 30 তারিখে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। কাজে আওয়ামী লীগ যতক্ষণ না তাদের সিদ্ধান্তটা জানাচ্ছে, একটু ডেভিয়েশন তো হয়েছে, একটা হলো রাজনীতিতে যারা প্রতিষ্ঠিত তাদের ব্যাপারে ছাড় দেওয়া, এটা কিন্তু একটু ডেভিয়েশন এবং যৌক্তিক ডেভিয়েশন। আর যে উদ্দেশ্যে এটা করা হয়েছে উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল, যে প্রভাব বলয় যাতে বিস্তৃত না হয় সে কারণে মন্ত্রী। জি, জাকারিয়া কাজল, এখানে কিন্তু আরেকটি আলোচনার সামনে আসছে, সেটি বলা হচ্ছে, অনেকেই বলছেন যে দলের স্থানীয় পর্যায়ের বা জেলা উপজেলা লেভেলের যে বিভিন্ন পোস্টগুলো আছে সেগুলোতেই তো শুরু থেকে এই ধরনের আত্মীয় স্বজনরা দখল করে থাকছেন। তখন থেকে যদি গেট কিপিংটা হয়ে আসে তাহলে কিন্তু নির্বাচনের সময় এই পরিস্থিতি তৈরি হয় না। তাহলে আমরা কি বলতে পারি এই নির্বাচনে এবার যে নির্দেশনাটি আসলো সামনে, এটি দিয়ে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে দলের হাইকমান্ড থেকে? আমি সেই প্রসঙ্গে আসছি। শুনেন, বাংলাদেশের রাজনীতি যদি ধরে বড় দল তিনটাকে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে যদি আমি আনি, শীর্ষ পর্যায়ে তো এই আত্মীয়করণ আছে, তাই না? কাজে আপনি শীর্ষ পর্যায়ে ঠিক না করে মাঠের দিকে ঠিক করবেন এটাই আশা করেন। রাজনীতিতে পরিবারতন্ত্র এই ধারাবাহিকতাটা তো এমন না যে হুট করে হচ্ছে। এটা বাংলাদেশের মেজর দুইটা পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং থার্ড পার্টি জাতীয় পার্টি, সবখানে তো মাথা থেকেই একই অবস্থা, তাই না? আমি সমস্যার শব্দটা অ্যাভয়েড করলাম, একই অবস্থা। কাজে উপরের দিকে আপনি একটা অবস্থা রেখে নিচের দিকে আপনি হঠাৎ করে সহি হয়ে যাবে সেটা। তবে উদ্দেশ্যটা মহৎ ছিল, এই জন্য বলবো যে আমাদের দেশে দেখা যায় যে মন্ত্রী বা এমপিদের স্থানীয় একটা প্রভাব থাকে এবং তাদের একদম স্বজন যদি নির্বাচনে অংশ নেন সেই প্রভাবের মাত্রাটা বেড়ে যায় এবং অন্যদের জন্য সেটা সুখকর হয়। সেই বোধোদয় থেকে বোধহয় এই সিদ্ধান্ত নেওয়া। আপনি দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থানীয় নির্বাচনের প্রেক্ষিত পরিস্থিতি সব কিন্তু আলাদা। এটাকে যদি আমরা জাতীয় নির্বাচনের সঙ্গে মেলাই তাহলে কিন্তু হবে না। স্থানীয় নির্বাচনে স্থানীয় অনেক 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 বিষয় কাজ, যেমন ধরেন যে বিএনপির এক নেতা, আপনার টেলিভিশনে একটু আগে দেখলাম, দল বহিষ্কার করলে কি হবে, স্থানীয় জনগণ চাচ্ছে আমি যেতে বলবো, সেজন্য এখানে আপনার এখানে একটু আগে ইন্টারভিউ। বিএনপির যারা অংশগ্রহণ করছে সেই আলোচনা আমি কিন্তু পরের অংশের জন্য তুলে রেখেছি, আগে আওয়ামী লীগ, জি সেটিও শুনবো আমরা। আমি সেটা আলোচনা করছি, আমি যেটা বুঝাতে চাচ্ছি, তিনি কিন্তু স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা এবং স্থানীয় তার যে অনুসারীরা আছেন তাদের চাহিদার প্রেক্ষিতে নির্বাচনে অংশ নিচ্ছেন উইথ এ রিস্ক যে দল তাকে বহিষ্কার করবে, এটা তো বাস্তবতা। তারপরেও তিনি অংশ নিচ্ছেন কারণ স্থানীয় কাজে স্থানীয় জনগণ চায়। কাজে স্থানীয় সরকার নির্বাচনের চরিত্র, প্রেক্ষিত, পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তবে আমি মোটা দাগে যেটা বলে শেষ করতে চাই, আওয়ামী লীগের উদ্দেশ্যটা ভালো ছিল নিঃসন্দেহে, যাতে প্রভাব বলয়। শুনেন, এখন মন্ত্রী এমপির আত্মীয় স্বজন যদি প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু প্রশাসনও একটা বেকায়দা অবস্থা। নির্বাচনে তো প্রশাসন এবং আইন রক্ষীদের একটা বিশাল ভূমিকা থাকে। এখন মন্ত্রীর ছেলে এমপির ভাই যদি দাঁড়ায় তাদের পক্ষেও কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি। সেই বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার একটা লক্ষ্য হয়তো এই সিদ্ধান্ত। তবে আপনি যেটা বলছিলেন যে শুধু এই সমস্যা যে আওয়ামী লীগের সমস্যা না, বা এই ধরনের পরিস্থিতি যে শুধু আওয়ামী লীগ মধ্যে তার মধ্যে না, সব আমাদের বড় তিনটা যদি রাজনৈতিক দল বলি সবগুলাতে, আপনি বলছিলেন যে একদম শীর্ষ পর্যায়ে থেকে। আমি এই ব্যাপারে আমার শেষ লাইনটা হচ্ছে, এই ব্যাপারে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমাদের জি, আমি একটু রুহুল আমিন গাজীর কাছেও জানতে চাইবো যে এই যে পরিবারতন্ত্রের কথা আমরা বলছি সেটি তো আমাদের বড় রাজনৈতিকগুলোতে একেবারে টপ টু বটম আছে, কি বলবেন এই বিষয়ে? এর মধ্যে এই চর্চাটাই কি আসলে চলে মানে অব্যাহত থাকা উচিত নাকি নতুন করে ভাববার সময় এসেছে? পরিবারতন্ত্রটা শুধু বাংলাদেশে আছে এটা না, আপনি দেখবেন যে উপমহাদেশে কিন্তু পরিবারতন্ত্রের একটা প্রভাব রয়েছে। আপনার ভারতে বলেন, গান্ধী পরিবারের একটি প্রভাব রাজনীতিতে আছে। তবে সেক্ষেত্রে কিন্তু ওই রাজনীতিবিদরা কিন্তু আত্মীয় স্বজন দিয়ে কিন্তু বড় রাজনীতি পদ পদবি দখল করে না, সেটা ভিন্ন প্রেক্ষাপট। এখনো আছে। তো বাংলাদেশের পরিবারতন্ত্রটা তো আছে, তো কোনো সন্দেহ না। পরিবারতন্ত্র বললো পরিবারে যদি যুগগুলো তৈরি হয়, সেটা যদি থাকে
তো সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এখানে হচ্ছে লোকাল নির্বাচনটা দলের অনেক নেতা ত্যাগী নেতা কর্মীরা থাকে সব দলেরই, এবং তারা আপনি শুধু আপনার দলই 4-5 জন মানে সরকারের বিভিন্ন পদে থাকবেন আর বাকিরা যারা রাজনীতি করবে তারা কিছুই করবে না, এই বিষয়গুলো এসে যায়। আপনি এমপি আছেন ঠিক আছে, আদার যারা পরিশ্রম করে নেতাকর্মীরা খাটাখাটনি করে তাদেরও তো আপনাকে কোনো না কোনো জায়গায় অবস্থান নিতে হবে, না হলে রাজনীতিটা করে কেন তারা? তো এটা একটা করে কেন? সেই কারণে পরিবারতন্ত্রটা আপনার হাই লেভেলে যেটা আছে যোগ্যতার ভিত্তিতে আমি মনে করি আছে, সেটা আমি দর্শনীয় মনে করি না। কিন্তু স্থানীয়ভাবে যেগুলি হয় জি সেগুলি সেই ক্ষেত্রে পরিবারতন্ত্রটা হলে স্থানীয় সামাজিক ব্যবস্থাটা একটু ভেঙে পড়ে, এবং সেখানে প্রশাসন বলয় ইত্যকার বিষয়, এবং সেখানে এই কাজ সেখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়। আর আমরা যে পরিবারতন্ত্রের কথা বলছি যে জায়গা থেকে রাষ্ট্রীয় চূড়ান্ত কাঠামো, সেটাতে খুব বড় সমস্যা তৈরি হয় না। কিন্তু লোকালি যদি এই পরিবারতন্ত্রটা আসে তাহলে কিন্তু লোকালি সমস্যা তৈরি হয়। এটা আমরা মানি না এটা বাস্তবতা। জি, এই উপজেলা নির্বাচনের বিষয়ে আরো আপনাদের জি জাকারিয়া কাজল, আপনি যদি সবশেষ লাইন যুক্ত করতে চান, না না, শুনেই আমি বিরতিতে যাব। বললো যে হাই লেভেলে থাকলে পরিবারতন্ত্র ঠিক আছে, পরিবারের যোগ্য লোক, তো নিচের লেভেলে পরিবারের যোগ্য লোক থাকতে পারে না? কথাটা তো সবিরোধী। নিচেও তো আমার ভাই যোগ্য হতে পারে, তাই না? কাজে এই যোগ্য যদি হাই লেভেলের ক্ষেত্রে যোগ্য পরিবারের লোক স্থান পায়, নিচের লেভেলে আমি এমপি আমার ভাই যোগ্য হলে কেন পাবে না? এটা বোধহয় এভাবে ব্যাখ্যাটা ঠিক না। আমি মনে করি না না, হাই লেভেলের কথা যে জাকারিয়া কাজল বলছে, হাই লেভেলে কে আছে এখন? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এখানে তো আর কেউ নাই। আবার এখানে 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 আমি বলি ব্যাখ্যা দিলে তো হবে না নিজের মতো করে। বঙ্গবন্ধুর কন্যা হলো শেখ হাসিনা, আর কেউ কিন্তু পরিবারের মধ্যে এখানে আসে নাই পরিবর্তন করতে। তার ছেলেও আসে না, তার মেয়েও কিন্তু আসে নাই। তারপরে এখানে জিয়া রহমানের পরে আসছে খালেদা জিয়া, তারেক রহমান, এরা কিন্তু আর কেউ তার পরিবার থেকে আসে নাই। না না, বিষয়গুলো এই জায়গায় পরিবারতন্ত্র তারেক রহমানের নিয়ে তো অনেক প্রশ্ন, সেই এইটার সঙ্গে এটা মিলানো। আমি বলছি এই যে উপর লেভেলে স্থানীয় পর্যায়ে তো আমি এমপি আমার ভাই একজনই আছে, শেখ হাসিনা কিন্তু তার ছেলেকে এবং মেয়েকে কিন্তু এখানে আনে নাই। ভাই এগুলো তো ভবিষ্যৎ বলবে কি হয়। আর আপনি যেটা বললেন যে ভারতে আসিনি, আমি আজকে এক জায়গায় বলতেছিলাম কপাল ভালো যে মোদী বিয়ে শাদী করে নেই, যেহেতু তারপরে তার ছেলে আসে। পাকিস্তানে দেখেন, কাজে এটা আছে, তো অস্বীকার করার কোনো উপায় নেই, জি, তাই না? আমরা এই আলোচনার বাকি অংশটুকু শুনবো, তবে একটি বিরতি নিতে হচ্ছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং বিএফইউজি এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। জাকারিয়া কাজল, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যেই প্রস্তুতি, অংশগ্রহণ বা তাদের অংশটুকু নিয়ে প্রথম অংশে আলোচনা শুনছিলাম। বিএনপিরও কিন্তু প্রস্তুতি আছে, যেমন তাদের এক ধরনের প্রস্তুতি আছে যে এই জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও যেন ভোট বর্জন করে ভোটাররা, সেই ব্যাপারে তারা ক্যাম্পেইন শুরু করবে কেন্দ্র থেকে। তৃণমূলে আমরা বিপরীত চিত্র দেখছি, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন দলীয় সিদ্ধান্ত থাকলেও 64 জনের মতো কিন্তু তাদের পদ পদবিধারী তৃণমূলের নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জেনে শুনে বিষ পান করছে তাদের প্রতি মন্তব্য করেছে কেন্দ্রীয় নেতারা এবং ব্যবস্থা নিবে। পাল্টা তৃণমূল থেকে বলছে যে তারা আসলে নিরুপায় হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। কারা আসলে বিষ পান করছে? যারা নির্বাচনে যাচ্ছে না, নির্বাচনে যাচ্ছে না, কোন দল? শুনেন, আমি একটা কথা প্রায় বলি যে বর্জনে যে কি অর্জন এটা আমার মাথায় আসে। বিএনপি ক্রমাগত বর্জনে বিএনপি কি অর্জন করছে সেটা বিএনপি নেতারাই ভালো করছে। তবে সরকারের জন্য যে সরকারকে যদি আপনি সরাতে মাধ্যম দিন, নির্বাচন যেটা বিএনপি বর্জন করছে আরেক গণ আন্দোলন, এটারও কোনো আলামত দেখছি না। কারণ বিএনপির ওইভাবে জনসম্পৃক্ততা প্রমাণিত হচ্ছে না যে রাস্তায় নেমে সরকারকে ফেলে। আর এই যে আপনার এখানে একটু আগে আপনি যেটা নিউজের সময় দেখালেন যে বিএনপির যে নেতারা অংশ নিচ্ছে, অনেকে কিন্তু স্থানীয় অনুসারীদের চাপে পড়ে অংশ নিচ্ছে, সেটা তাদের কথাই বোঝাচ্ছে। কারণ তারা তো জাতীয় রাজনীতি, তারা স্থানীয়ভাবে রাজনীতি করে। তাদের যে স্থানীয় প্রভাব প্রতিপত্তি বা স্থানীয় যে নেতাকর্মী অনুসারী, তাদের ধরে রাখতে হলে কিন্তু তাদের এই নির্বাচনে যেতেই হবে। কারণ ক্রমাগত বর্জনে ইতিমধ্যেই কিন্তু বিএনপির যারা কর্মী আছেন বা শুভানুধ্যায়ী আছেন অনেকেই কিন্তু হতাশ। এখন স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু চরিত্রটা আলাদা, যেটা আমার কথা শুরুতেই বলি। এখন বিএনপি যে 64 জন আপনি বলছেন, তারা হয়তো পদ পদবি আছে স্থানীয়, এর বাইরেও যে বিএনপি সমর্থক অনেকে নির্বাচন করছেন সেটাও কিন্তু বলা যায় না। এই নির্বাচন যে তারা করছেন তাদের কথাই তো স্পষ্ট। তারা কেউ একজন বললেন যে আমাদের পরিবার থেকে কেউ নির্বাচন করুক, চাচ্ছে জনগণ, স্থানীয় জনগণ, কাজে আমি নির্বাচনে অংশ, দল যা করে করুক আমি করবো। এটাই কিন্তু দিস ইজ দ্য বটম লাইন।
কারণ ওখানে আমি যে উপজেলায় বসবাস করি, আমি যে উপজেলায় রাজনীতি করি, আমি বিএনপির করি, ধর আমার যে অনুসারী আছে তাদের একটা চাপ থাকে। আমি যদি এই নির্বাচন না করি তখন কিন্তু বাঙালি কিন্তু নির্বাচনমুখী যাবে, এবং এই কর্মীরা কিন্তু তখন আরেক দিকে চলে যাওয়ার একটা ইয়ে। যেটি বলছিলেন একজনের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে 12 বছর দল ক্ষমতায় নেই, আমরা আর কত ধৈর্য ধরবো। তার মানে এই যে 64 জনের ব্যাপারেও কিন্তু কেন্দ্র হুঁশিয়ারি দিচ্ছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হয়তো বহিষ্কার করে দেবে। কত বহিষ্কার করবে আসলে বিএনপি? গাজী ভাই একটা কথা বলেছিলেন, এটা খুব ভালো লেগেছে, যে আওয়ামী লীগের প্রেক্ষিতে বললেন যে খালি যদি নেতাদের আত্মীয় স্বজনরা হয়, অন্য যারা রাজনীতি করে তাদেরও তো একটু আশা আকাঙ্ক্ষা আছে। একইভাবে বিএনপি যারা করেন তাদের একটু আশা আকাঙ্ক্ষা আছে যে একটু পদ পদবি পাই। এই ক্রমাগত বর্জনে তো তাদের সে আশা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। অন্তত স্থানীয় পর্যায়ে সেই আশাটা জিয়ে রাখার জন্য কিন্তু তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে। এই বটম লাইন, এটাই বাস্তবতা। স্থানীয় সরকার নির্বাচনটা সম্পূর্ণ ওই আগেই বলেছি পরিবেশ প্রেক্ষিত, সব আলাদা। হ্যাঁ, দল যদি বহিষ্কার করে, তারা তো বিএনপি দল বহু বহিষ্কার করেছে, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকারকে করেছে, কুমিল্লায় সাক্ষ্য হয়েছিল তাকে করেছে। এখনো যদি করে এভাবে বহিষ্কার করতে করতে ওই হক বাঁচতে গাও জয়ের মতো যদি অবস্থা হয়ে যায় কিনা। জি, এই বিষয়ে আমি একটু রুহুল আমিন গাজীর কাছেও শুনতে চাই। 20 পান আসলে জেনে শুনে কারা করছেন? যারা নির্বাচনে অংশ নিচ্ছেন আর ধৈর্য না ধরে থাকতে পেরে, নাকি যারা আসলে ক্রমাগত বর্জন করে যাচ্ছেন? 20 পানটা আসলে কারা করছেন? আমি আপনার এই চ্যানেলে যখন আওয়ামী লীগ ঘোষণা দিল তারা প্রতীকবিহীন নির্বাচনটা করবে, আমি নিজেই কিন্তু বিএনপিকে নির্বাচনে এই প্রতীকবিহীন যেহেতু নির্বাচন এটাতে অংশগ্রহণের জন্য বলেছিলাম। গাজী ভাই নির্বাচনমুখী মানুষ, জানি। এখন বিষয়টা হলো যে এরপরে আমি যতদূর জেনেছি আর কি, বিএনপির হাইকমান্ড সারা দেশে আপনার কথা বলেছে, সারা দেশে তারা কথা বলেছে। সেখানে দেখা গেছে যে আপনার নির্বাচনের মাঠের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে 25%-এর বেশি কোনো লোক কিন্তু নির্বাচনের পক্ষে সায় দেয় নাই। দ্বিতীয়ত কথা হলো, অতীতে এই উপজেলার নির্বাচনগুলির কতগুলি ইতিহাস রয়েছে, সেগুলিও তারা পর্যালোচনা করেছে। তারপর বিএনপির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমরা বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বিধায় আমরা কোন নির্বাচনে যাবে না। এই সবকিছু মিলেই কিন্তু বিএনপি নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্তটি এসেছে। শুধু যে মানে এখান থেকে বসে নিয়েছে তা না, এটা কিন্তু আপনার ওখান থেকে আপনার হাইকমান্ড কিন্তু যাচাই বাছাই করে একেবারে মাঠ পর্যবেক্ষণ করে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেই কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে। এবং দেখেন আপনি এখন এই যে যারা দুই একজন যে টেলিভিশনে কথা বলেছে, সংখ্যা কিন্তু খুব কম। 64 জন। জি হ্যাঁ, 64 জন তো সবাই কথা বলে নাই, কিছু বলেছে। এর মধ্যে অনেকে আবার 25 জন প্রত্যাহার করেছে, সবাইকে শোকজও করেছে। এখন প্রশ্নটা হলো, দলের একটি নীতিগত প্রশ্ন হলো, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বিধায় আমরা কোনো নির্বাচন যাব না। তাহলে প্রশ্ন আসবে, জাতীয় নির্বাচনটা করলেন না কেন? এখানে যখন আসতেই পারছে, জাতীয় নির্বাচনটা করলে ক্ষতি কি ছিল? প্রশ্ন এই জায়গাটা আসে। দেখেন, বিএনপি কিন্তু জাতীয় নির্বাচনে একটা পর্যায়ে ওই আলোচনা এখন যেতে চাই না, তারা আলোচনায় বসে যেতে চাই, সেটা তারা হয় না, সে আলোচনা করতে চাই না। তো আমি মনে করি যে বিএনপি আলোচনা পর্যালোচনা এবং বিভিন্নভাবে চিন্তা ভাবনা করি তারা আজকে সিদ্ধান্ত পৌঁছেছে। এবং আমি তো মানে একটি দলের দেখলাম যে ওই জামাতের দেখলাম অনেক কি প্রত্যাহার করেছে। আমি জিজ্ঞেস করি, আপনারা প্রত্যাহার করলেন কেন? তারা আমাকে বলেন যে মাঠের যে পরিবেশ পরিস্থিতি, এখানে নির্বাচন করার মতো আমরা ওই আস্থাটা পাচ্ছি না, ফলে আমরা সরে আসতে বাধ্য হয়েছি। এরকম বিএনপিরও কিছু লোক প্রথম উৎসাহিত ছিল। আজকেও আমার লোক প্রেস ক্লাবে একজন আসছে, দেখা করছে, উপজেলা আগে নেতা ছিলেন আর কি। তিনি বললেন যে আপনি নির্বাচন করছেন না কেন? আমি জাস্ট এমনি বললাম, বলে যে দেখেন, নির্বাচন করার তো একটা পরিবেশ থাকতে হবে, তারপর তো করবো। এখন যারা গিয়েছে তারা হয়তো গিয়েছে, এখন এটা আসলে কি দাঁড়াবে? এবং বিএনপি নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে যেহেতু সঠিক নির্বাচন হবে না, সেই জন্য আমরা নির্বাচন নীতিগতভাবে সিদ্ধান্ত তারা নিয়েছে। এটাই হচ্ছে ওদের অবস্থা। এবং দলের বাইরে যারা গিয়েছেন তাদের ব্যাপারে আসলে কোনো ছাড় তারা দেবেন না। জি, আমি আরেকটি বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা শুনতে চাইবো। জি, যদি এক লাইন করে যুক্ত করতে চান। এগুলো বলতে পারছেন এই মুহূর্তে। জি, জাকারিয়া কাজী কিছু বলছিলেন? ছাড় দিবেন কি দিবেন না, সময় লাগবে, আপনি বিরতির পরে। জি, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাকারিয়া কাজল এবং রুহুল আমিন গাজী। রুহুল আমিন গাজী, বিরতিতে যাবার আগে তো নির্বাচন নিয়ে প্রসঙ্গ কথা হচ্ছিল, নিশ্চয়ই আরো বেশ কিছুদিন আমাদের এই প্রসঙ্গ নিয়ে আলোচনা চলবে। তবে একটু ভিন্ন আরেকটি প্রসঙ্গ নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই। গরমের যে হিট ওয়েভটি চলছে তার মধ্যে স্কুল খোলার কিন্তু ঘোষণা চলে এসেছে আগামী রবিবার থেকে।
আবহাওয়া পূর্বাভাস বলছে হিটওয়েভ আরও চলবে, এদিকে স্কুলও কিন্তু খুলে যাচ্ছে এবং শনিবার থেকেও তাদের কিন্তু ক্লাস হবে। কেমন হলো সিদ্ধান্তটি? আমার দৃষ্টিতে মোটেই সঠিক হয় না, কারণ আপনি যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন, আমাদের স্কুলে কিন্তু যে বাচ্চা যে অ্যাকোমোডেশন খুবই খারাপ। যেখানে বসতে পারে 30 জন সেখানে আপনি বসতেছেন 50-60 জন, এবং যেখানে 25 জন সেখানে বসতেছেন 50 জন। পর্যাপ্ত ফ্যান নেই। বাচ্চারা যাবে কি করে? এই যে স্কুল ভ্যানে করে যায়, এটা অত নিচের থেকে বসে হিট যে পড়বে তার অবস্থার মধ্যে বাচ্চারা কিভাবে? এটা তো একটা অসম্ভব সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় যে না, ওনারা নিজেরা তো এসিতে বাস করে, যারা সিদ্ধান্তটা নিয়েছে তো এসিতে বসে বসে সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবতা যেখানে একজন ট্রাফিক কনস্টেবল মারা যাচ্ছে হিট স্ট্রোকে, যেখানে আপনি বলতেছেন আরো 3 দিন হিট স্ট্রোক থাকবে, সেখানে আপনি কি করে এক বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন যে না যা? তো ওনারা এসিতে বসে সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু এই বাচ্চারা তো এসি থেকে বসবে না, এটা মাথায় রাখা উচিত ছিল। তারপরে স্কুলে যাতায়াতের যে পথ, সে তো এসি বাস বা গাড়িতে তারা যাবে না। কয়টা বাচ্চার গাড়ি আছে যে সে এসি গাড়িতে গিয়ে অনেক বসবে? তারপরে এসিতে গিয়ে সে বসছে কোথায়? ফ্যানের নিচে, পর্যাপ্ত ফ্যান নাই। তাহলে এই বাচ্চারাকে আমরা তো সেভ করার জন্য, কিছু দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আবার আপনি বন্ধ ঘোষণা করার জন্য, এইটা একটা আমি অযৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করি এই মুহূর্তের জন্য। জি, কিন্তু স্কুলে দীর্ঘ যদি ছুটি দেয়া হয়ে থাকে, কারিকুলাম সিলেবাস আছে, সেগুলো সময় মতো শেষ করতে হবে, এই কথা চিন্তা করেই হয়তো। জি না, আপনি সেক্ষেত্রে যদি হয়, আগেও তো আমাদের অনলাইন ক্লাস হয়েছে করোনাকালীন সময়। আপনি যদি হয় সেটা যদি মনে করেন, তাহলে অনলাইন ক্লাসে ঢুকেন না, সেটাও তো একটা যুক্তি হয়। কিন্তু আপনি বাচ্চাকে নিচ্ছেন কোথায়? কিভাবে তারা হিটের মধ্যে কিভাবে যাতায়াত করবে, কিভাবে আপনি বলেন আমাকে? এবং শুধু শিশুরা না, এই স্কুল কার্যক্রম পরিচালনার সাথে তো আরো অনেকে জড়িত থাকে, সেখানে অনেক বয়স্ক শিক্ষকরাও কিন্তু থেকে থাকে। জাকারিয়া কাজল, এই ব্যাপারে জি আপনারও মন্তব্য একটু শুনতে চাই, কেমন হলো সিদ্ধান্তটি? আমি এর আগে একটু বলে নিই, যেটা বলছিল যে বিএনপির যে একটা ইয়ের কথা, যে 20% লোক বলেছে যে নির্বাচনের পরিবেশ আছে, বাকি কথা বিএনপির যে সার্ভের কথা, এটা জানতাম না। কারণ বিএনপির কিন্তু ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসে, এই বিষয়টা গণমাধ্যমে আসেনি। গাজী ভাই জানালেন, ধন্যবাদ। কারণ এটা আমারও জানা ছিল না যে এটা আমি জানি আর কি। না, কিন্তু এটা গণমাধ্যমে আসেনি, যেখানে গণমাধ্যমে অনেক কিছু আসে না, কিন্তু বিএনপির ব্যাপারে কিন্তু গণমাধ্যমে এত বড় একটা বিষয় কেন আসলো, এটা গণমাধ্যমের ব্যর্থতাই বলবো। যাই হোক, এই যে গরমের কথা আপনি বললেন, আসলে বাস্তবতাটা কি? ঢাকা শহরে আপনি সারা বাংলাদেশ বাদ দেন, ঢাকা শহরে কয়টা স্কুলের বা কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা স্টুডেন্ট বান্ধব? বড় বড় কয়েকটা স্কুল কলেজ ছাড়া বাকিগুলির অবস্থা, সারা দেশের কথা আমি বাদ দিতে, এই যুক্তিটা আপনার সংবাদে দেখলাম যে এটাই সর্বোচ্চ তাপমাত্রা না। এখন আমাদের কি কাদম্বরীর মতো মরিয়া প্রমাণ করিতে হইবে আমরা মরি নেই? সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে অসুস্থ হয়ে প্রমাণ করতে হবে যে এটা সর্বোচ্চ না? এগুলো কোনো যুক্তি? আমি যেটা মনে করি, ক্লাসের অবস্থা বাদ দিলেন, গাজী ভাই এটা খুব ভ্যালিড পয়েন্ট বলি, আসা যাওয়ার পথের যে হ্যাসেলটা এই গরমের মধ্যে জ্যামে, আমার তো মনে হয় 20%ও নিজের গাড়িতে যায় না। আমাদের স্কুলগুলির নিজস্ব পরিবহনও 10%-এরও নাই। কাজে বাকিরা তো ওই যে 3 চাকার ভ্যান নামে যে মুরগির খাঁচা, সেটাতেই বেশিরভাগ বাচ্চারা যায়। আপনি নামি স্কুলগুলির বাইরেও দেখুন এই ভ্যান নামে যে মুরগির খাঁচাগুলি থাকে টিনের তৈরি, বাচ্চাদের স্কুলে। তারপরে আপনি বলতেছেন শিশু এবং বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ, আপনি সরকারিভাবে বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি সেখানে শিশুদের এই গরমের মধ্যে পাঠাচ্ছেন, বলছেন দিনের মধ্যে একাধিকবার গোসল করতে, পর্যাপ্ত পানি পান করতে। স্কুলগুলিতে গোসল কথা বাদ দিলাম, পর্যাপ্ত পানি পান করাটা আপনি নিশ্চিত করবেন কি? তাই না? কাজে আপনি যে সতর্কবাণীটা প্রচার করছেন সরকারি বিভিন্ন সংস্থা বিভাগ, সেই সতর্কবাণীগুলিতে এই ক্ষেত্রে শতভাগ উপেক্ষিত হবে, তাই না? আপনি যে প্রিন্ট বিজ্ঞাপন দিয়ে সতর্কবাণী দিচ্ছেন, সেই সতর্কবাণীগুলি কিন্তু শতভাগ উপেক্ষিত হবে, এটা নিশ্চিত। কারণ একটা স্কুলে আপনার 100 বাচ্চা যদি হয়, 200 বাচ্চা যদি হয়, আপনি কিভাবে নিশ্চিত করবেন সে ঘন্টা ঘন্টা পানি পান করছে? তাই না? যেমন আমি দেখলাম ভারতের কোন রাজ্যে ওয়াটার বেল চালু। ওয়াটার বেল মানে ক্লাসের মধ্যে ঘন্টা পড়বে, সবাই গিয়ে পানি পান করবে, বাচ্চারা পানি পান করবে। তো আমাদের দেশে তো এসব চিন্তাও করি না আমরা, তাই না? আমরা একটা হুট করে বন্ধের ডিসিশন নিলাম, হুট করে খোলার ডিসিশন নিলাম। রোববার থেকে খুলবে আমার ধারণা, এবং শনিবারও ক্লাস হবে মে মাস থেকে, মানে দুদিনের পরিবর্তে কমিয়ে আরো একদিন বাড়ানো হচ্ছে। অথচ আজকের গণমাধ্যমে খবর আছে মে মাসে তাপমাত্রা আরো বাড়বে। প্রতিটা বিষয় কিন্তু সাংঘর্ষিক। কাজে আমার ধারণা এই সিদ্ধান্তটা হয়তো পরিবর্তন করতে হবে, অথবা আমাদের
আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনার পরে হয়তো এই সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করব। তবে যেটা কাঙ্ক্ষিত, যে আমি মনে করি জি যে কোনো দুর্ঘটনার চেয়ে এই ৩ দিন আরো যদি এক্সটেন্ড করা হতো, যে ৩ দিন আপনার আবহাওয়া আমাদের আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী হিট ওয়েভ চলছে, ওই জি কটা দিন বোধহয় আমরা ধৈর্য ধারণ করতে জি। পারবো। তো অথবা দেখেন যেটি ২ বলছিলেন বছর, যে বিকল্প পন্থা তো আসলে আছে, যে অনলাইন ক্লাসেরও তো একটি হ্যাঁ আমি সেটা ব্যবস্থা আমরা জি করোনার সময় আমরা মাসের পর মাস জি অনলাইনে ক্লাস করেছি জি না, তাই অনেক না? জি কাজে সেই কাজে পদগুলো খোলা বিকল্প আছে। আমাদের আছে। অনেক অনেক ধন্যবাদ আজকে ইভেন আলোচনায় আমাদের সঙ্গে। ইভেন আপনাকে আমি বলি, জি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু অনলাইন ক্লাস জি জি করছে জি গত ৭ আমাদের দিন। শেষ করতে হচ্ছে আজকে। আপনাদের ধন্যবাদ পরামর্শ এবং পর্যবেক্ষণের জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। টিবিসির সঙ্গেই থাকুন।